বুঝলেন হরদন ভাই, জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। একেবারে ঠিক বলেছেন ভাই, তবে এখন একটা গল্প হইলে একেবারে জয়মা যাই তো। আরে শাওন, তুই বল না তোর জীবনের কোনো বিশেষ ঘটনা, আমরাও শুনি। কি বলিস রে হরদন? একেবারে ঠিক বলেছেন ভাই, শাওন ভাই তো একেবারে চুপচাপ বসে রয়েছেন, কোনো কথাই তো বলেছেন না। আরে তেমন কিছু না, তাহলে শোনা কিছু আমাদের। আচ্ছা বাবা, হ্যাঁ বলছি, তবে আজ কোনো হাসি তামাশার গল্প বলবো না। আমার জীবনের এমন একটা ঘটনা যা আমি আজও ভুলতে পারি না। আমি তখন সবেমাত্র চাকরি পেয়েছি। প্রথম পোস্টিংটাই হয় এক গ্রাম অঞ্চলে। ছোট থেকেই শহরে বড় হয়েছি, তাই প্রথম কোনো গ্রামে থাকতে হবে শুনেই আমার কাছে খারাপ লাগে। তারপরও আমি সেই গ্রামে যাই। গ্রামের নাম ছিল সনাতনপুর। আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম, এক জেলের সাথে দেখা হয় রাস্তা। আচ্ছা ভাই শুনুন, এই গ্রামের হাসপাতালটা কোথায় একটু বলবেন? আগে আপনি কে? আমি এই গ্রামের নতুন ডাক্তার, আমার নাম সায়ন। নতুন ডাক্তার? হ্যাঁ। কেন যে এসছেন মশাই এই গ্রামে? মানে? ও কিছু না, ওই যে সামনের দিক থেকে সোজা হেঁটে যান, হাসপাতাল সামনে, ওরাই আমাদের গ্রামের একমাত্র হাসপাতাল। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমি সামনের দিকে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমার এক বৃদ্ধের সাথে দেখা হয়। সময় এসেছে, সময় এসেছে, তুমি সে, তুমি সে। কি বলছেন? আর আপনি কি আমাকে চেনেন? তোমাকেই ওর বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে, বৃদ্ধ এ কথা বলতে বলতে চলে গেল। আজব লোক তো। বৃদ্ধ চলে যাওয়ার পর আমিও সেখান থেকে চলে যাই। এরপর আমি হাসপাতালে প্রবেশ করি। এ কোন জায়গায় এলাম রে বাবা, এটাকে কেউ হাসপাতাল বলবে? হ্যাঁ, যাই হোক, কি আর করার। রাতে আমি জানালার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, গ্রামে রোগীর তেমন চাপ নেই বললেই চলে। সারাদিন বসে থেকে কিছুই ভাল লাগছিল না। একটা কথাই শুধু মাথায় ঘুরছিল, সেই বৃদ্ধ আমাকে এগুলো কেন বলল? এমন সময় এক লোক আমার কাছে এসে বলল, আপনি বুঝি গ্রামের নতুন ডাক্তার মশাই? হ্যাঁ, আমি এ গ্রামের নতুন ডাক্তার। কিন্তু আপনি? ও, আমি এ গাঁয়েই থাকি। কোনো সমস্যা হলে আমারে বলবেন। আচ্ছা, এক বৃদ্ধের সাথে দেখা হয়েছিল, উনি যেন কী সব যে বলছিলেন, বিনাশ করতে হবে, সময় এসে গেছে। আরে সাহেব, ওই বুড়ো পাগল, ওর মুখে একটাই কথা, এ গায়ের তাল গাছে নাকি পেতেনি থাকে, আগামী অমাবস্যায় ভূত পেয়ে আসবে, এইসব কথাবার্তা। আপনি চিন্তা করিবেন না, কিছু দরকার হইলে আমারে বলবেন। এমন আমি যাই সাহেব। আচ্ছা, ধন্যবাদ। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। আমিও চলে গেলাম ঘুমানোর জন্য। পরদিন সকালে যখন চোখ খুলেই শুনি আশপাশ থেকে বেশ শব্দ শোনা যাচ্ছে। এরপর রুম থেকে বের হয়ে সামনের দিকে একটু এগিয়ে গিয়েই দেখি তাল গাছের নিচে সেই লোকটির লাশ পড়ে আছে। খুবই বীভৎসভাবে লোকটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে। মনে হচ্ছিল যেন কোনো হিংস্র প্রাণী আক্রমণ করেছে। অনেকেই বলা বলি করছিল এটি কোনো পশুর আক্রমণ নয়, বরং পেতনি মেরেছে তাকে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে এসব। রাতে আমি হাসপাতালে বসেছিলাম, হঠাৎ কেউ ডাকছে আর দরজা ধাক্কাচ্ছে। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই, দরজাটা খুলুন। কে ওখানে? কোনো সমস্যা থাকলে ভেতরে আসুন। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই। আরে কে ওখানে? আমি দরজা খুলে দেখি কেউ নেই বাইরে। কেউ তো নেই, তাহলে কে ডাকলো? আমি তো স্পষ্ট শুনতে পেলাম। এরপর আমি চেয়ারে এসে বসি। হঠাৎ জানালা দিয়ে দেখি শাড়ি পরা এক মহিলা হেঁটে যাচ্ছে। কি ওই মহিলা এত রাতে এখানে কি করছে? একবার গিয়ে দেখি। এরপর মহিলার পিছু নিতে থাকি। তাল গাছের কাছে যেতেই হঠাৎ সেই মহিলা উধাও হয়ে যায়। আমি তা দেখে ভয় পেয়ে যাই, তাই তখনই হাসপাতালের দিকে ফিরে আসি। আমি কি দেখলাম? এটা কি সত্যি? আমার যে নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। আমি কিছু দূর হাঁটার পরই রাস্তায় ওই বৃদ্ধের সাথে দেখা।
দাঁড়াও ছেলে, যেও না। তুমি সেই ব্যক্তি যে এই গ্রামের লোকদের ওই পেতনির হাত থেকে বাঁচাতে পারবে। পেতনি? হ্যাঁ, পেতনি। তুমিই একমাত্র এর বিনাশ করতে পারবে। আমি? কিন্তু কিভাবে? এই নাও। এই বলে বৃদ্ধ আমাকে একটা থলে দেয় আর বলে, যখনই ওই পেতনি তোমার উপর আক্রমণ করতে আসবে, এটা তার উপর ছিটিয়ে দেবে। আজ অমাবস্যার রাত, আজই ওর বিনাশ করতে হবে। মনে রেখো, তুমি এই গ্রামের মানুষের শেষ ভরসা। তারপর আমি তাল গাছের দিকে ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকি। গাছের সামনে পৌঁছাবার পরই কারো হাসির আওয়াজ শুনি। কে তুমি? বেরিয়ে এসো। হঠাৎ পেতনি বের হয়ে আসে এবং আমার উপর হামলা করে। শিকার নিজে শিকারীর কাছে ধরা দিয়েছে। যেভাবেই হোক আমাকে এটা ছুটতেই হবে। আমি পড়ে আছি আর পেতনি কাছে আসতেই আমি থলে থেকে নিয়ে পেতনির গায়ে ছুঁড়ে দিই। পেতনি পড়ে যায়, তার শরীরে আগুন ধরে যায়। আহ! এটা তুই কি করলি? কি করলি তুই? আমার গায়ে কি দিয়েছিস? আহ আহ আমার গায়ে কি দিয়েছিস? এভাবেই সে বিনাশ হয়ে যায়। আজও সেই দিনের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আজও আমার কাছে এটা এক দুঃস্বপ্নেরই মতো।